ডাইরেক্ট ধ্বংস করলে ভোট পাবে না, বুঝতে পেরে যাবে। ডাইরেক্ট ঝাঁপ বন্ধ করা যাবে না, ডাইরেক্ট অসমের মতো মাদ্রাসায় তালা মারা যাবে না, ঘুরিয়ে তালাটা মারো, কাগজপত্রের তালাটা মারো। অসমে মাদ্রাসা বন্ধ করে নিচ্ছে, খুব চিৎকার করছি, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। কিন্তু পশ্চিমবাংলায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে টিচার নাই, 10,000-এর উপরে শূন্য পদ আছে, তার জন্য কোনো বন্ধুর গলা ফাটাতে দেখতে পাচ্ছি না। কোনদিন আমি একটা ডিগ্রি কলেজ চেয়েছি, আপনি একটা আইনের কলেজ দিন, দুটো কলেজ দিয়ে কম্পিটিশনটা এখানে আমার সাথে করুন না, এই কম্পিটিশন করুন। আরে ভাই, এটা কথা বলছি, খারাপ ভাবে নেবেন না। সে তো শিক্ষার কথা বলবে যে পেনের গুরুত্ব বোঝে, আর বাঁদরের হাতে খড়ি নারকেল দিলে কি হবে বলুন না। আমি দিয়েছি যাকে পেন ধরতে, সে তো পেন ভেঙে ফেলবে ভাই। যাকে পেন ধরতে দিয়েছি সে তো পেন ভেঙে ফেলবে, সে শিক্ষার মুখ কে বুঝবে। এই কম্পিটিশন হোক না। আমি তো চেয়েছি ভাঙড়ের জন্য কলেজ চেয়েছি, সব ডেটা আমার কাছে আছে, কবে কোথায় কি চেয়েছি সব তথ্য আমার কাছে আছে। আমি ভাঙড়বাসী আমাকে নির্বাচিত করেছে, ভাঙড়বাসীর জন্য আমি কি কি বলেছি, কিগুলো দেওয়া দরকার। আমার আগে স্বাস্থ্যের কথা বলছিলেন দুজনই, মাস্টার সাহেবও বলেছেন, জুবিদিও বলেছেন। আপনাদের বলে রাখি, আমার কাছে তথ্য আছে, এখান থেকে কিছু হলেই জিরেনগাছা হসপিটাল থেকে আর নরমুড়ি থেকে কোথা করছে, রেফার করে দিচ্ছে। এই রেফার করার ফলে কলকাতায় চাপ বাড়ছে। কদিন, 1 বছর খানেক আগে, 1 বছর থেকে 14 মাস মতো আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের জায়গা ওনার নজরে পড়েছিল, বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করবার একটা চক্রান্ত আছে। কি করেছিলেন যে কোনো কলকাতার কোনো মেডিকেলের এখন একটা হোস্টেল বানাবে। যখন এটা নিয়ে কোনো বিতর্ক হচ্ছিল তখন উনি কি বললেন যে তোমাদের লোকেরাই তো এখানে ট্রিটমেন্ট করতে আসে, শহরে চাপ বেড়ে যাচ্ছে। ও কত ভালো কথা, শুনে যেন মনে হলো কত ভালো কথা। কিন্তু আপনাদের বলে রাখি, তো দুটো জিনিস এখানে কাজ করছে। প্রথম হচ্ছে সরকারের ব্যর্থতা, দ্বিতীয় হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়কে ধ্বংস চক্রান্ত। কিভাবে ধ্বংস হবে? কোন বিশ্ববিদ্যালয় হতে গেলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সার্টিফিকেটের তখনই গুরুত্ব পাবে ন্যাক তাকে যখন একটা গ্রেড দেবে। ন্যাকের টিম তো ভিজিট হয়নি, 12 বছর 13 বছর ক্ষমতায়, 12 বছর হয়ে গেল এখন নিয়ে আসতে পারেনি। দ্বিতীয় কথা, ন্যাকের টিম ভিজিট করতে আসলে একটা গাইডেরিয়া থাকে, সায়েন্স ল্যাব থেকে শুরু করে পরিকাঠামো থেকে শুরু করে স্পোর্টস কমপ্লেক্স কি আছে সবটাই একটা দেখে তারপরে গ্রেড দেয়। যে খেলার মাঠটাকে যদি হোস্টেল করতে দিয়ে দেয়, তাহলে ইউনিভার্সিটি যদি খেলার মাঠ পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে ইউনিভার্সিটি ন্যাকের টিমে পাস হতে পারবে তো? তার ফলে কি হবে? আলিয়া বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের দাম তলানিতে চলে যাবে। ওরা সুকৌশলে আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে অন্যভাবে ধ্বংস করছে। অসমে কোনো কাউকে সংখ্যালঘু সমাজে বিশেষ করে যদি কেউ মারা যায়, তাহলে পিটিয়ে মেরে নেয়, খুব চিৎকার করছি আমরা, অবশ্যই চিৎকার করতে হবে, ধিক্কার জানাই। কিন্তু পশ্চিম বাংলায় দলুয়া খাকিতে যেভাবে 20টা বাড়িতে আগুন লাগিয়ে দিল, সংখ্যালঘুরা আক্রান্ত হলো, কারো মুখে কথা নাই। এখানে একটু ঘুরিয়ে করছে ওরা। যে কথা বলছিলাম হসপিটালের কথা, উনি বলছিলেন কলকাতায় চাপ বেড়ে যাচ্ছে। আরে কলকাতায় কি আপনারা যারা আছেন এখানে বলুন তো, যদি জিরেনগাছা হসপিটালে আপনি স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যান, যদি নলমুড়ি হসপিটালে আপনি স্বাস্থ্য পরিষেবাটা পেয়ে যান, তাহলে গাঁটের টাকা খরচ করে তেল পুড়িয়ে কলকাতাতে গিয়ে হন্য হয়ে বেড খুঁজবেন আপনারা? কোন পাগলের কাজ করবে? পাগলে নিজের ভালো বুঝে ভাই, সে কাজ করবে? তাহলে আমাদেরকে কেন কলকাতায় যেতে হচ্ছে? এখানে পরিষেবা পাচ্ছি না বলে কলকাতায় যাচ্ছি। ফলে কি হচ্ছে? আমরা চাষি ভুষি মানুষ, আমরা মৎস্যজীবী, আমরা দিন আনে দিন খাই, আমরা ডে লেবার। আমাদের একটা দিন বন্ধ, কাজ বন্ধ করে গাড়ি চেপে বাসে হোক, ভ্যান হোক, অ্যাম্বুলেন্স করে হোক যেতে হচ্ছে। একটা যেমন রোজ আমাদের নষ্ট হচ্ছে, সাথে সাথে গাড়ি ভাড়াটাও আমাদেরকে দিতে হচ্ছে, ফলে সেখানে গিয়ে ট্রিটমেন্ট পাচ্ছি। আমি আপনাদের কথা ভেবে বিধানসভায় উন্নত মানের হসপিটালের যেমন দাবি চেয়েছি, সাথে সাথে এই দুটো ব্লক হসপিটালের পর্যাপ্ত পরিমাণে ডক্টর, নার্স, সাপোর্টিং স্টাফ, মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্টের প্রয়োজন হয় সেইগুলো এখানে দেওয়া হোক, এর দাবি করি। এই ধরনের বারে বারে
আপনার ডিএলআর অফিসগুলো যেভাবে এরোর নামে ওনোর নাম বসিয়ে দিচ্ছে, যে দুর্নীতি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কথা বলি, এতে ওরা রাগান্বিত, এই কথার জবাব দিতে পারে না, ফলে আমাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো যে ভরসা বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিলেন বা আমাদেরকে ভোট দিয়েছিলেন, সেই বিশ্বাস ভরসা আমি কি নষ্ট করেছি? এটা জোরলে বললে ভালো হয়, নষ্ট করেনি তো? কারণ আপনি জানেন আমার দু হাতে লাড্ডু, আমার এখন দুটো হাতে লাড্ডু আছে, যা আমার কাছে অফার আছে আপনারা ভালোই জানেন। ভাইওয়ান বিশ্বাস কেউ একটা সিট মুর্শিদাবাদে পরাজিত হলে বেশি দিন রাখলো, সেটা নিয়ে নিল, আর ভাঙড়ের মতো জায়গাতে নওশাদ সিদ্দিকীকে নেওয়ার জন্য কত চেষ্টা হচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত বিকিয়েছে? বিকায়নি। আমার টাইম পিরিয়ড পর্যন্ত বিকাবো না, কারণ আপনারা আপনাদের সর্বোচ্চ দিয়ে আমাদের ভরসা করেছেন আমাকে। এই ভরসা, এই ভালোবাসা, এই আস্থা আমার একদিকে থাকবে, আর ওরা একদিকে কোটি টাকা মন্ত্রিত্ব অফার দিল, সেগুলোকে বর্জন করে আপনাদের ভালোবাসা আস্থা কাছে আমি পরাজিত, ওগুলো আমাকে পরাজিত করতে পারবে না। এই তো আপনার সামনে দেখলেন কতজন জেল খাটছিল, জেল খেটে এসেছে। একজন কিকে জিজ্ঞাসা করলাম কতদিন তুমি জেলে ছিলে, বলে 42 দিন। আমি বললাম আবার? কি বললো? ইনশাল্লাহ। আবার জেলে যেতে প্রস্তুত আছে। তাহলে যে আমাদের জন্য জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে, তার কথা না ভেবে আমি নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য আপনাদের বিশ্বাস আস্থাকে নষ্ট করতে আমি পারি না। অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু দেখাবে। একটা কথা ভাই আপনাদের বলে রাখি, ভরসা যখন করেন সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন। কেউ যদি বলে কাকে কান নিয়ে চলে গেল, কাকের দিকে তাকাতে হবে না, নিজের কানটাকে দেখুন। আপনার ভাই আমি, আপনার সন্তান সম আমি, আপনার বন্ধু সম আমি। কিছু হলে ডাইরেক্ট বলুন আমাকে, ডাইরেক্ট অ্যাক্সেস আছে। কদিন আগে বিধানসভার স্টাফরা অবাক হয়ে গিয়েছিল, যারা অফিসার থাকেন। ক্যালকাটা পুলিশে যখন সেশন চলছিল, তিনটে একদম বাচ্চা মেয়ে ওখানে গিয়েছে আমার সিগনেচার নিতে ভাঙড় থেকে। তারা তাদের জিজ্ঞাসা করেছে তুমি কিভাবে জানলে এখানে এসেছো? তারা নাকি উত্তর দিয়েছে আমরা ফোন করেছিলাম, উনি আমাকে এখানে এই টাইমে আসতে বলেছে। আমি বোঝানোর জন্য বলছি, তারা অবাক যে একজন বিধায়কের ফোনে ডাইরেক্ট 12-13 বছরের ছেলে মেয়েরা ফোন করে পাচ্ছে। আমি তো সবাইকে ওপেন টু অল আমার নাম্বার আছে, কারণ আপনার অভাব অভিযোগ আপনি আমাকে বলবেন, আর আপনার অভাব অভিযোগটা সমাধান করতে আমি না পারলেও আমার কাজ হবে, যেখানে সমাধান হয় আইন সমান মতো উত্থাপন করব। আমি প্রথম বছরে ঘুরেছিলাম ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে, ঘুরে দেখেছিলাম যে 2-3টে মন সমস্যা, সেটার মধ্যে হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়ে সমস্যা। তারপরে পরেই মন্ত্রী কনসার্ন ডিপার্টমেন্টকে আমি জানিয়েছিলাম। এবারে দেখুন সংখ্যা অনেক বেড়েছে, এসেছি, সমস্যা হয়েছে আমি জানিয়েছি। এরপরে যদি কেউ না পান, অনেকে যারা ছিলেন আমাকে অনেকে জানিয়েছিলেন, আমি তাদেরকে রিঅ্যাপ্লিকেশন করতে বলেছিলাম, যদি অ্যাপ্লিকেশন করে ফল না পান আমাকে জানাবেন। এমন অনেক আছে তারা আগে বার্ধক্য ভাতা পেত, বর্তমান সরকার এসে নাকি তাকে বন্ধ করে দিয়েছে, আমাকে জানিয়েছিল। আমি রিঅ্যাপ্লিকেশন করতে বলেছিলাম, যদি এই ধরনের কারো বন্ধ হয়ে থাকে আমাকে জানাবেন। ওই দপ্তরের মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলেছি, আপনাদের জন্য আমি তার সাথে কথা বলেছি, তিনি আশ্বস্ত করেছেন অ্যাপ্লিকেশনগুলো দিলে সমাধান করে দেবে। আমার কাজ কি? পৌঁছে দেওয়া। সমস্যা হলে আমাকে জানাবে, আমি কনসার্ন ডিপার্টমেন্টে পৌঁছে দেবো। আর কোনো সময় যদি আপনারা সারা রাজ্যের মানুষ আমাদেরকে সুযোগ দেয়, তাহলে পৌঁছানো নয়, পৌঁছানোর সাথে সাথে সেটাও এখানে ভিত গেড়ে সেটাকেও আমরা বাস্তবায়ন করে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্বে এসেছেন, আমি আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে বলবো। আচ্ছা লাল ভাই আসো, সামনে আসো। ও তখন ছিল না, ভলেন্টিয়ার ছিল। এ ভাই আমার জেলে ছিল, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের যোদ্ধা যোদ্ধা এরা চুরিকে বন্ধ করতে গিয়ে জেল খেটেছে। আর তারা, আর যখন জেলে কারা আছে, আর যারা আতঙ্কিত আছে কারা, যারা চুরি করেছে। আমাদের মঞ্চের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই, আপনার লড়াইকে কুর্নিশ জানাই। তুই পড়ি জেলে আইএসএফের নাম আছে খুব ভালো, বর্তমানে জেলে আইএসএফের পক্ষে খুব আছে ভালো, জেলের লোকেরা আইএসএফের নাম করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো রক্ত দিতে বাকি আছে, আপনাদের কাছে অনুরোধ করব আজকে এই রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে আপনাদের মূল্যবান রক্ত দেবেন। আর আপনারা নিশ্চিতভাবে জানেন